চ্যাপ্টার শেষ হওয়ার পরেই হয়তো বা পরের সপ্তাহে একটা ক্লাস টেস্ট নিয়ে নেব। সো তোমরা এটা খেয়াল রাখিও যে এই চ্যাপ্টার থেকে একটা ক্লাস টেস্ট হবে যেহেতু, সো একটু ভালোভাবে করতে হবে। কেমন লাগতেছে তোমাদের কাছে ম্যাথগুলা? ইজি নাকি হার্ড? স্যার স্যার কঠিন এতক্ষণ লাগে যা স্যার। করছি সব তো মোটামুটি স্যার বুঝছি স্যার। ইজি আছে, খুব একটা কঠিনও না, আবার খুব সোজাও না। আবার পড়াশোনা যদি না করো, অনেকদিন পর দেখো, তাহলে দেখবে যে অনেক হার্ড। স্যার আমরা স্ট্যাটিক্স এ স্যার এই 3D গুলো মানে তেমন একটা মানে ভালো করে করি নাই, যার কারণে স্যার এখন একটু সমস্যা হইতেছে। 2D গুলো করে আসছিলাম, তো 3D গুলোর জন্য স্যার এই জন্য প্রবলেমটা বেশি ফেস করতেছি। তা তো হবেই, এইটা মেশিন ডিজাইনের জন্য তোমার এসএম লাগবে, স্ট্যাটিক্স লাগবে, অনেক জায়গাতে ডাইনামিক্সের কিছু কনসেপ্ট লাগবে। সো অনেক কিছু জিনিস মিলেই তোমার হচ্ছে এই মেশিন ডিজাইন। আমরা যদি আজকের টপিকে যাই, স্লাইডটা আমার দেখতে পাচ্ছ? জি স্যার। আরেকটা ভালো কথা, তোমাদের যে অ্যাটেন্ডেন্স শিটটা দিছিলাম আমি 5টা না 6টা, ওইগুলা তোমরা দেখছো সবাই? সবাই যারা কমপ্লেন করতেছিল স্যার আমি আসি কি নাই, কনফিউশন আছে। স্যার আমার ওই ইমেলটা এখনো শো করতেছে না আর কি, বাট ওই প্রেজেন্টও দেখাচ্ছে, কত মিনিট আছে সেটাও দেখতে আচ্ছা, ওইটা সমস্যা নাই। এরকম স্যার ওই অ্যাটেন্ডেন্স শিটটা স্যার আমিও জানি না স্যার, অ্যাটেন্ডেন্স শিটটা কি এটা ব্যাপারটা? দেখো নাই? না স্যার। দিয়ে দিছি তো আমি অ্যাটেন্ডেন্স, 6টা ক্লাসেরই দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আমরা যাচ্ছি আজকের টপিকে। তোমরা এই নামটা কখনো শুনছো কিনা, স্ট্রেস কনসেন্ট্রেশন? জি স্যার, স্ট্যাটিক্স এই ইয়াতে ছিল। এটা হয়তো তোমরা আগেও নাম শুনছো। তো আমরা আজকে সলিড মেকানিক্স। সলিড মেকানিক্সে। তো তোমাদের ওইখানে হয়তো এত কিছু ছিল না, এখানে একটু ডিটেলস জিনিসপত্র থাকবে। আজকের ক্লাসে আমরা এটা পড়বো, স্ট্রেস কনসেন্ট্রেশন। দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা প্লেট আছে, এই প্লেটটার শুধুমাত্র ফ্রন্ট ভিউটাকে দেখানো হয়েছে। এখানে একটা হোল আছে এবং এটার ডায়ামিটার বলা আছে ডি, এটার হচ্ছে উইডথ বলা আছে ডাব্লিউ, আর এখানে যে স্ট্রেসটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সিগমা। এখন এটা হচ্ছে একটা ইউনিএক্সিয়াল টেনজাইল লোড, এখানে বোঝাই যাচ্ছে সেটা। যদি এমন হতো যে হোলটা নাই, এখানে পুরাটা সলিড, তাহলে সব জায়গায় স্ট্রেস একই থাকতো না? স্ট্রেসটা কি হতো, এফ বাই এ, সিম্পলি এফ বাই এ হতো, সব জায়গায় স্ট্রেস একই হতো। আমরা জানি স্ট্রেস ইজ ইকুয়াল টু এক্ষেত্রে এফ বাই এ। তাহলে এই ক্রস সেকশনের জন্য যদি আমি চিন্তা করি, যে এই ক্রস সেকশনের জন্য এখানে যেহেতু একটা হোল আছে, এই হোলটা থাকার কারণে এখানে ক্রস সেকশনের যে এরিয়াটা ওইটা কমে যাবে না একটু? জি স্যার। সো কমে যাওয়ার কারণে, এরিয়া কমে যাওয়ার কারণে এখানে একটু স্ট্রেস বেড়ে যাবে। সো স্ট্রেসটা কত হবে দেখো তো, এটা হবে কিনা। সিগমা নট ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এফ বাই এ। এফ হচ্ছে যে ফোর্সটা আমরা দিচ্ছি সেটা, এটা কি হবে, এটা হবে এরিয়াটা হচ্ছে ডাব্লিউ মাইনাস ডি ইন্টু টি। টিটা হচ্ছে এটা থিকনেস, যে থিকনেসটা এখানে দেখা যাচ্ছে না, এটা একটা থিকনেস আছে। সো এই ক্রস সেকশন এরিয়াটা কি হবে, এমনি যদি সব ঠিকঠাক থাকতো ডাব্লিউ ইন্টু টি হতো। যদি সব ঠিকঠাক থাকতো, কোনো ইয়া থাকতো না, হোল থাকতো না, তাহলে এটা হয়ে যেত ডাব্লিউ ইন্টু টি। যেহেতু ডি পরিমাণ এখানে আমার উইথ কমে যাচ্ছে, যার কারণে এটা এরিয়া হয়ে যাচ্ছে ডাব্লিউ মাইনাস ডি ইন্টু টি। তাহলে এইটা হওয়ার কারণে এখানকার স্ট্রেসটা কি হয়ে গেল একটু দেখো তো, বেড়ে গেল না? যেহেতু এরিয়া কমে গেল, সো আলটিমেটলি স্ট্রেসটা এই জায়গায় বেড়ে যাবে।
সব জায়গায় দেখো এই দিকের এগুলোতে কোনো হোল নাই, তাহলে এই জায়গাগুলোতে স্ট্রেসটা সিগমাই থাকবে, বাট এই যে জায়গাতে একটা হোল আছে সেই জায়গাতে স্ট্রেসটা একটু এরিয়া কম থাকার কারণে বেড়ে গেল। বুঝতে পারলা? জি স্যার। এখন কথা হচ্ছে যে এই স্ট্রেস কম থাকার কারণে, সরি এরিয়া কম থাকার কারণে স্ট্রেস বেড়ে গেল, শুধু কি তাই? শুধু কি এতটুকুই? এখানে আরেকটা ফার্দার ব্যাপার আছে যে এই হোলটা থাকার কারণে স্ট্রেস আরো বেড়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে একটা স্ট্রেস বেড়ে গেল, কিন্তু এর চেয়েও বেড়ে যাবে। এর চেয়ে কতটুকু বেড়ে যাবে ওইটা বের করার জন্য একটা ফ্যাক্টর আছে, ওইটাকে বলা হয় স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, কেটি। তো দেখো এটাকে কি বলা আছে, a theoretical or theoretical stress concentration factor kt or kts is used to relate the actual maximum stress at the discontinuity of nominal stress। এইটাকে বলা হয় nominal stress। discontinuity বলা হচ্ছে কেন? কারণ দেখো প্রত্যেক জায়গায় এরিয়া ক্রস সেকশন একই রকম, শুধু এই জায়গাতে এসে একটা ডিসকন্টিনিউটি ক্রিয়েট হয়েছে। এই ফ্যাক্টরটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কেটি, এবং কেটিটা হবে হচ্ছে সিগমা ম্যাক্স ডিভাইডেড বাই এই সিগমা নট। শেয়ারের জন্য হলে ওটা হয়ে যাবে কেটিএস, এবং এটা হবে টাউ ম্যাক্স ডিভাইডেড বাই টাউ নট। এখন কথা হচ্ছে যে এই কেটি এর ভ্যালুটা তাহলে কি হবে? একের চেয়ে বেশি হবে নাকি কম হবে? কম হবে। স্যার বেশি হবে। বেশি হবে না, কারণ কি দেখো সিগমা ম্যাক্স বলতে এই জায়গায় ম্যাক্সিমাম স্ট্রেসটা কি হবে? এইটার চেয়ে বেশি হবে। আমি যে স্ট্রেসটা থিওরিটিক্যালি পাইলাম এর চাইতে আরো বেশি হবে। এইটা কেন হচ্ছে? এইটা হচ্ছে এই ডিসকন্টিনিউটির জন্য এই জায়গাতে, কেমন? এবং এটাকে বলা হচ্ছে ফ্যাক্টরটা আমার কাজ করতেছে এখানে, এটাকে বলা হচ্ছে কেটি। সো তুমি যদি সিগমা নটের সাথে কেটি মাল্টিপ্লাই করে দাও তাহলে সিগমা ম্যাক্স পাবা। তাহলে সিগমা ম্যাক্সটা তো অবশ্যই এটার চাইতে বেশি হবে, তার মানে এটার ভ্যালু একের চাইতে বেশি। বুঝতে পারলা? জি স্যার। জি স্যার। সো এখানে দেখো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেয়া আছে, যেমন হচ্ছে ওইটার কথা আমি যেটা একটু আগে তুলে দিছি ওইটাই। সো এখানে কেটিটা ভ্যারি করবে কেমন সেইটার কথা এখানে বলা আছে। ফিগার নম্বর হচ্ছে 329 এখানে। সো এখানে দেখো কি বলা আছে, থিন প্লেট ইন টেনশন অর সিম্পল কম্প্রেশন। এটা টেনশনে থাকতে পারে অথবা শুধু কম্প্রেশনে থাকতে পারে। এরপর বলা একটু ব্যাপারটা সমস্যা। সো এটা টেনশনে থাকতে পারে, কম্প্রেশনে থাকতে পারে। এরকম কেসে যদি আমি বলি সিগমা নটটা কি, সিগমা নটটা হবে হচ্ছে এফ বাই ডাব্লিউ মাইনাস ডি ইন্টু টি, যেটা একটু আগে আমরা প্রুফ করছি, কেমন? আবার এফটা কি জিনিস? এফটা হচ্ছে এই সিগমা ইন্টু এই অ্যাকচুয়াল এই জায়গার যে এরিয়াটা, এই জায়গার এরিয়া ওমেগা ইন্টু টি ও ডাব্লিউ ইন্টু টি। যদি আমি এখানে বসাই দিই তাহলে টিটা কেটে যায়, শুধু এই যে সিগমা ইন্টু ওমেগা থেকে যায়। এখন খেয়াল করে দেখো আসলে এখানে কিভাবে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা বেড়ে যাচ্ছে। তোমার ডায়ামিটার ডিভাইডেড বাই উইথ যেটা, এটা যত বেশি হবে, খেয়াল করে দেখো এটা রেশিওটা যত বেশি হবে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা তত কম হবে। তার মানে সোজা বাংলা কথায় আমরা বলতে পারি এইটার ডায়ামিটারটা যত বড় হবে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা তত কমে যাবে। ডায়ামিটার যত ছোট হবে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা তত বেড়ে যাবে। বুঝতে পারলা? এখন এটা একটা স্পেসিফিক কনফিগারেশনের জন্য, এরকম অনেকগুলো কনফিগারেশন আছে। তার আগে আমি তোমাদেরকে একটা সলিডক্স এক্সাম্পল দেখাবো। সেখানে নমিনাল স্ট্রেস কেন বলছে? এটা কি এটা অপর নাম? নমিনাল স্ট্রেস বলতে না, নমিনাল স্ট্রেস বলতে এইটাকে বোঝানো হয়েছে, এই যে আইডিয়াল, যে এই জায়গার আইডিয়াল স্ট্রেসটা সেইটাকে। বুঝতে পারছো? সিগমা ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, সিগমাটা হচ্ছে যেটা এখানে নরমাল যেটা স্ট্রেস থাকার কথা সেইটাই, আর হচ্ছে
নমিনাল স্ট্রেস হচ্ছে এই মিনিমাম ক্রস সেকশনে যে থিওরিটিক্যাল স্ট্রেসটা ওইটা, বুঝতে পারলা? এই যে আমি যে শুরুতেই যেটা দেখাইছি, ঠিক আছে, শুরুতে যেটা দেখাইছি মিনিমাম ক্রস সেকশনে, এটা এই জায়গাতে মিনিমাম ক্রস সেকশন আছে, এই মিনিমাম ক্রস সেকশনে যে তোমার হচ্ছে ইয়াটা সিগমাটা পাবা, ওইটা হচ্ছে নমিনাল স্ট্রেস। স্যার তাহলে তো নমিনাল স্ট্রেসটা বেশি হওয়ার কথা না, মানে সিগমা অবশ্যই, নট যা। হ্যাঁ, তা তো বেশি হবেই। নমিনাল স্ট্রেস তো অবশ্যই বেশি হবে, দেখতে পাচ্ছ এই যে নমিনাল স্ট্রেস এই জায়গাতে বেশি হবে, এখন এর চেয়েও বেশি হবে স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে। এখানে নমিনাল স্ট্রেস যা দেখাচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে আরো বেড়ে যাবে। মানে যদি হোল না থাকতো তাহলে স্ট্রেস হতো শুধু সিগমা, এই হোলটা থাকার কারণে নমিনাল স্ট্রেস হবে সিগমা নট, আবার এই হোলটা থাকার কারণে স্ট্রেস কনসেন্ট্রেশন হবে, ওইটার কারণে আবার বেড়ে দিয়ে হবে হচ্ছে সিগমা ম্যাক্স। বুঝতে পারলাম? স্যার একটু, স্যার আরেকবার একটু। দেখো এই হোলটা থাকার কারণে স্ট্রেস এই সিগমা থেকে একটু বেশি হবে, কত বেশি হবে? ওটা হয়ে যাবে সিগমা নট, সিগমা নট হবে। জি স্যার। ওটা হচ্ছে নমিনাল স্ট্রেস। কিন্তু অ্যাকচুয়ালি এই থিওরিটিক্যাল এই স্ট্রেসটার সাথে আরো একটু বেশি হবে, ঠিক আছে? এটা হচ্ছে থিওরিটিক্যাল, আমি যতটুকু পাচ্ছি আমার মনে হচ্ছে যে এইটুকু হওয়ার কথা, কিন্তু না, বাস্তবে এর চেয়ে বেশি হবে। আচ্ছা, সেটা সিগমা ম্যাক্স। হ্যাঁ, সেটা হচ্ছে সিগমা ম্যাক্স। জি কিন্তু স্যার, স্যার বুঝছি। যদি এই হোলটা না থাকে তাহলে কি আমি যে ক্রস সেকশন করলে ওটাকে নমিনাল স্ট্রেস বলা যাবে? হোল না থাকলে তো যেটা স্ট্রেস ওইটাই নমিনাল স্ট্রেস, ওইটাই সব। ও, বুঝতে পারেন? এখানে যদি হোল না থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে যেটা আগে সিগমা ছিল ওইটাই। তখন তো তোমার অ্যাকচুয়ালি স্ট্রেস কনসেন্ট্রেশন কখন হবে? যখন অনেকগুলা জিওমেট্রিক, আমি তোমাকে একটু সলিডওয়ার্কস দেখাই, তোমরা কি আমার সলিডওয়ার্কস ফাইলটা দেখতে পাচ্ছ? না স্যার। স্যার এখন দেখা যাচ্ছে? জি স্যার। সো দেখো এখানে একটা প্লেট আছে, দেখো এই প্লেটটাতে আমি একটা পাতলা প্লেট আছে, এই প্লেটটার মধ্যে অনেকগুলো আমি জিওমেট্রিক চেঞ্জ করছি, যেমন হচ্ছে এই জায়গাতে একটা হোল করছি, এটা একটা, তারপর এখানে একটা সার্কুলার হোল করছি, এই সাইডে একটা হোল করছি, তারপর এইদিকে একটু কেটে দিছি, তারপর দেখো এই জায়গাতে একটু ফিলেট দেওয়া আছে। ফিলেট চেনো তোমরা? জি স্যার। এখানে দেখো একটা ফিলেট দেওয়া আছে, তারপর এখানে কিন্তু ফিলেট দেয়া নাই, এখানে শার্প এজ, এটাকে বলা হয় শার্প, তো এখানে শার্প এজ, বাট এখানে ফিলেট দেয়া আছে। সো আমি এরকম কেন করছি, এটা জাস্ট তোমাদেরকে একটা লোডিং করে আমি এখানে দেখাবো যে কিভাবে আসলে স্ট্রেস কনসেন্ট্রেশন হচ্ছে, কোন জায়গাগুলোতে হয়। বা তোমরা যদি কোনো এক্সপেরিমেন্ট করতে চাও নিজেরা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। খেয়াল করে দেখো আমার হাতে একটা কাগজ আছে, ঠিক আছে? তুমি এরকম কাগজকে এরকম করে টানতে থাকো, ছিঁড়তে পারবে না, ঠিক আছে? টানতে থাকো, এমনি ছিঁড়তে পারবে না, কিন্তু অল্প একটু যদি হালকা একটু চিড়ে দাও, হালকা একটু যদি চিড়ে দাও, দেখা যাচ্ছে কিনা আমি হালকা একটু ছিঁড়ে দিছি, এরপর জি স্যার। তুমি অল্প স্ট্রেস যদি দাও, দেখবা যে তাতেই কাগজটা ছিঁড়ে গেছে। কিন্তু এর আগে আমি এমনিতেই অনেক স্ট্রেস দিচ্ছিলাম, ছিঁড়তেছে না, কিন্তু হালকা একটু চিড়ে দেওয়ার পর এটা খুব দ্রুত ছিঁড়ে দেয়। বুঝছি স্যার। তো মেইনলি এইটাই হয় যখন তুমি কোনো একটা ডিফেক্ট করবা, ম্যাটেরিয়ালের মধ্যে কোনো একটা ডিফেক্ট নিয়ে আসবা, তখন ওই জায়গাগুলোতে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়, যার কারণে ওইখান থেকেই তোমার হচ্ছে ফেইল করা শুরু করে দেয়। তো আমি এখানে এই ম্যাটেরিয়ালের মধ্যে অনেকগুলা ওই রকম ডিফেক্ট করে রাখছি। এখন যদি আমি এখানে লোড দেই তাহলে দেখবো ওই ডিফেক্ট পয়েন্ট গুলাতে কিভাবে স্ট্রেস বেড়ে যায়।
পিসি একটু স্লো তো। স্যার এগুলো কি অনেকটা বিম অ্যানালাইসিসে কাজে লাগে স্যার? অনেক জায়গাতেই লাগবে। মনে রাখবা SMS আরেকটু ধারণা দিছে। বাস্তব জগতের যতগুলো ফেল হচ্ছে সবগুলা স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণেই হচ্ছে। জি স্যার। এটাকে সবসময় থিওরিটিক্যালি ব্যাখ্যা করা যায় না। ধরো আমি একটা সাইট ফিক্সড করে আরেকটা সাইটে লোড দিব, এই সাইটে কম্প্রেসিভ লোড না যেন টেনজাইল লোড দিই। ঠিক আছে, এবার যদি আমি এটাকে রান দেই, খেয়াল করে দেখবা দেখো পুরা দেখো এই পুরা যে প্লেটটা আছে, পুরা প্লেটটা অনেকটা গ্রিন হয়ে আছে, কিন্তু এই যে দেখো শার্প যে জায়গাটা, এটা কিন্তু লাল হয়ে আছে, রেড হয়ে আছে। এর মানে কি এই জায়গাতে স্ট্রেস বেশি। অনেক অনেক বেশি হয়ে গেছে। দেখো খেয়াল করি, এই রিজন থেকে জাম করে লাল লাল হয়ে গেছে, দেখছো? জি স্যার, জি স্যার দেখতেছি। আবার যদি তুমি হোল্ডার ক্ষেত্রে খেয়াল করো, এখানে লাল না হলেও অন্তত হলুদ হয়েছে, তাই না? এখানে লাল না হলেও অন্তত হলুদ হয়ে গেছে। আবার এখানেও দেখো অনেকটা হলুদ হয়ে গেছে। সো আমি যদি একটু খেয়াল করে দেখি নিচের কি অবস্থা, দেখো এখানেও কিন্তু রেড হয়ে গেছে অনেকটা। তার মানে কি ব্যাপার দাঁড়াচ্ছে, যে আমি যখন কোনো একটা জায়গায় ডিফেক্ট করে রাখবো, তো শার্প যে জায়গাগুলো থাকবে, শার্প কর্নার গুলো যেখানে থাকবে, ওই জায়গাতে স্ট্রেস অনেক অনেক বেড়ে যাবে। ঠিক আছে, সো ম্যাটেরিয়ালটা যদি ফেল করে, বেসিক্যালি ওই জায়গাগুলোতেই ফেল করা শুরু করে দেবে। তো তুমি এটা যদি কোনো ডিফেক্ট না রেখে যদি টেনশন বা কম্প্রেশন যেটাই দিতে, দেখতেছে স্ট্রেসটা সব জায়গায় ইকুয়াল হতো। কিন্তু আমি যখন ম্যাটেরিয়ালের মধ্যে ডিফেক্ট রাখতেছি, তখন ম্যাটেরিয়ালটা অল্প স্ট্রেসেই, মানে অল্প ফোর্সেই বেশি স্ট্রেস শো করতেছে কিছু কিছু জায়গাতে, প্রত্যেক জায়গাতে না। তো যে জায়গাগুলোতে এরকম বেশি স্ট্রেস শো করবে, ফেলটা মেইনলি ওখান থেকেই করা শুরু করে দেবে। যেমন আমাকে একটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়েছিল যে একটা সিএনজি সিলিন্ডার যদি বাস্ট হতে মানে হয়, তাহলে বেসিক্যালি কেন বাস্ট হবে বা কোন জায়গাতে বাস্ট হবে, কোন পয়েন্টের জন্য। তো এটার উত্তরটা কেমন হবে? ধরো একটা সিএনজি সিলিন্ডার তোমার বাসা, বা ধরো যে তুমি রান্না বান্নার কাজে যেগুলো ইউজ করতেছো, তো এই সিলিন্ডারটা যদি কখনো বাস্ট হয়, তাহলে কোন কারণে বাস্ট হতে পারে? প্রেসারের তারতম্য। প্রেসারের তারতম্য কারণে এটা ফ্যাটিক বলা হয়। তো বেসিক্যালি কোনো একটা পয়েন্টে যখন এটা ফেল করে, তো ওই পয়েন্টটাতে হয় আগে কোনো এক সময় হালকা কোনো ডিফেক্ট ছিল। ঠিক আছে, তো এই জন্য সিলিন্ডার গুলোকে যখন পরিবহন বা ধরো যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ওরা, ভ্যানওয়ালারা বলে, ওরা যখন এটার সাথে ধরো যে আনঅ্যান্টার্ড বিহেভ করে, যেমন দেখা গেল উপর থেকে ফালাই দিচ্ছে নিচে, তারপরে দেখা গেল যে কোনো একটা জায়গা হালকা ক্র্যাক করে রাখছিল, যখন তুমি ওটাতে প্রেসারাইজ সিলিন্ডার কি বলে ইয়া দিয়েছো, গ্যাস ঢুকাইছো, তো যার কারণে ওই জায়গাতে একটা হিউজ পরিমাণে স্ট্রেস কনসেন্ট্রেশন হবে, যার কারণে ওই জায়গা থেকেই ফেল করা শুরু করে। এরকম প্রত্যেকটা কেসেই বাস্তবে যতগুলা ফেলিওর হয়, সেগুলো কোনো না কোনো একটা জায়গায় হালকা কোনো একটা স্ট্রেস কনসেন্ট্রেশন অবস্থার ক্রিয়েট হয়, ওইখান থেকে জিনিসটা ফেল করে ম্যাটেরিয়ালটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো কেসটা। আমি একটা প্রবলেমে যাব। আমার স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার।
আর একটা কেস একটু দেখাই। দেখো আমার শিগগির বইটা ওপেন করা আছে, দেখতে পাচ্ছ কিনা তোমরা? টেবিল অ্যাপেন্ডিক্স 15 আর কি, এটা এখানে টেবিল A15 লেখা আছে, এটা হচ্ছে একদম বইয়ের শেষে আছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। সো এইখানে অনেকগুলো কনফিগারেশন আছে, যেমন ধরো একটা কনফিগারেশন হচ্ছে যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি, ঠিক আছে? এরপর আরেকটা কনফিগারেশন আছে, এখানে দেখো ওই একই রকম স্ট্রাকচারে এখানে যেমন ফোর্স দিচ্ছিল এখানে তেমন মুভমেন্ট দিচ্ছে। আবার দেখো এখানে ওই ফোর্স দিচ্ছে বাট হচ্ছে কি বলে, হোলটা ভিতরে না, এটা বাহিরে, দুইটা হোল দেখা যাচ্ছে এখানে। আবার ওই রকম একটা কনফিগারেশন কিন্তু মুভমেন্ট দিচ্ছে। আবার দেখো ফিলেট দেওয়া একটা কনফিগারেশন আছে, এখানে প্লেট আছে, এটাতে ফোর্স দিচ্ছে। আবার ফিলেট আছে কিন্তু এখানে মুভমেন্ট দিচ্ছে। তারপর এখানে ফিলেট আছে কিন্তু এখানে ফোর্স দিচ্ছে। এখানে আবার দেখো টর্ক দিচ্ছে। সো এরকম তোমাকে প্রবলেমে কোনটা বলা হয়েছে সেই প্রবলেমের ফিগার অনুযায়ী তোমাকে অ্যাপেন্ডিক্সে খুঁজতে হবে যে আমার ফিগারের সাথে ম্যাচ করতেছে, আমার লোডিং কন্ডিশনের সাথে কোন টেবিলটা, কোন হচ্ছে ইয়াটা কি বলে, আমার ফিগারটা ম্যাচ করতেছে, সেইটা থেকে ডাটা আমাকে নিতে হবে। দেখো এখানে অনেকগুলো আছে, 9টা 10টা আছে, 10 11 12 13 14 15 16 17 17টা আছে, এখানে 17টা কন্ডিশন আছে টোটাল, ঠিক আছে? সো আমাকে যদি বলা হয় যে কোনো একটা জায়গায় স্ট্রেস কত হবে, এইটা এমনি নরমালি বের করে তারপর স্ট্রেস কনসেন্ট্রেশন দিয়ে গুণ করে আমাকে দেখাতে হবে। এখানে দেখো অনেকগুলো কনফিগারেশন আছে। এটা কোথায় পাবা? একদম বইয়ের শেষে। এটা হচ্ছে টেবিল A15 বলা হয় এটাকে, অ্যাপেন্ডিক্সে থাকার কারণে এটার নাম হয়ে গেছে A। তো একটা প্রবলেমে যাই আমরা এখন। দেখো আমি যেরকম একটা একটু আগে সলিডওয়ার্কস একটা ফাইল দেখাচ্ছিলাম, ওই রকমই একটা এখানে কেস দেয়া আছে। এক্সাম্পল 313 দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। সো এইটার থিকনেস বলা আছে হচ্ছে 2 মিলিমিটার, 2 millimeter thickness bar shown in figure, loaded axially with a constant force of 10 kilonewton, 10 kilonewton force দিয়ে এটাকে টানা হচ্ছে। The bar material has been heat treated and coins to rise its strength. এই যে আমার প্লেটটা আছে, এই প্লেটটাকে আমি কি করছি? হিট ট্রিটেড করছি, করে কুইন্স করছি। এটার মিনিংটা হচ্ছে এটা যে তুমি এইটার স্ট্রেংথটাকে বাড়াচ্ছ। তোমরা এটা জানো কিনা, যখন আমরা কোনো ম্যাটেরিয়ালকে এরকম হিট ট্রিটেড করি তখন এটার স্ট্রেংথ বেড়ে যায়, বাট অ্যাজ এ কনসিকুয়েন্স এইটার জন্য বলা হয়েছে ইট হ্যাজ লস্ট মোস্ট অফ ইটস ডাক্টিলিটি। এই হিট ট্রিটমেন্টটা করার জন্য এটার ডাক্টিলিটি কমে গেছে, মানে অনেকটা এটা ব্রিটল ম্যাটেরিয়ালের মতো হয়ে গেছে। এটা বলা আছে আর কি, এটা কোশ্চেনে আর কি, এমন না যে এটা আমার অনেক কাজে লাগবে ম্যাথ করতে গিয়ে, কিন্তু জাস্ট এটা একটা কনসিকুয়েন্স এখানে বলা আছে। ইট ইজ ডিজায়ার্ড টু ড্রিল এ হোল থ্রু দ্য সেন্টার অফ দ্য 40 মিলিমিটার ফেস। এই 40 মিলিমিটার যে ফেসটা আছে এইটার মধ্যে আমাকে একটা হোল তৈরি করতে হবে। হোল করতে হবে, কেন করতে হবে? টু অ্যালাউ এ কেবল টু পাস থ্রু ইট, একটা কেবল এটার ভিতর দিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে একটা হোল তৈরি করতে হবে। বলা হয়েছে এ 4 মিলিমিটার হোল ইজ সাফিসিয়েন্ট ফর দ্য কেবল টু ফিট, মানে 4 মিলিমিটারের যদি একটা হোল হয় এখানে, তাহলে সেটাই আমার পর্যাপ্ত হবে আমার হচ্ছে কেবলটাকে পাস করার জন্য। বাট কিন্তু সমস্যাটা হচ্ছে যে an 8 মিলিমিটার ড্রিল ইজ রেডিলি অ্যাভেলেবল, মানে এখানে হোল করার জন্য তোমার কাছে 8 মিলিমিটারের একটা ড্রিল মেশিন আছে।
তোমার 4 মিলিমিটার হোল হলেই হতো, কিন্তু তোমার কাছে অ্যাভেলেবল যে ড্রিল মেশিনটা আছে এটা হোল করার জন্য ওইটা হচ্ছে 8 মিলিমিটারের। তো তোমাকে এখানে কোশ্চেন করা হলো, will a crack be more likely to initiate the larger hole or smaller hole or fill it? মানে আমি যদি 10 কিলোনিউটন ফোর্স এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে এই হোলের মধ্যে স্ট্রেস কনসেন্ট্রেশন বেশি হবে নাকি হচ্ছে তোমার এই ফিলের জায়গাগুলোতে হবে? তো এখানে হোল করার কথা একবার হচ্ছে 4 মিলিমিটারের জন্য, একবার হচ্ছে 8 মিলিমিটারের জন্য। সো আমাকে এখানে চিন্তা করতে হবে তিনটা কেস। একবার হচ্ছে লার্জার হোল মানে 8 মিলিমিটার, একবার হচ্ছে স্মলার হোল 4 মিলিমিটার, আর একবার হচ্ছে ফিলেট। তিনটা কেস আমাকে এখানে চিন্তা করতে হবে। একজন মনে হয় একটু সুজন শাহ, তার মাইক থেকে সাউন্ড আসতেছে। ওকে, প্রবলেমটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। কোনো কোশ্চেন থাকলে প্রবলেমের উপর করতে পারো আমাকে। এবারে আমরা যাই প্রবলেমটাতে। সো আমি প্রথমে কেস ধরে নিলাম যে আমি এখানে একটা হোল করব এবং ওই হোলটা হবে হচ্ছে 4 মিলিমিটার রেডিয়াসের। 4 মিলিমিটার রেডিয়াসের কথা বলছিল নাকি ডায়ার কথা বলছিল? ডায়ামিটার। হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় লিখতে একটু আছে, ঠিক করে। সো আমি যদি 4 মিলিমিটার ডায়ার জন্য আমি এখানে স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে স্ট্রেস কতটুকু বেড়ে গেল এটা বের করতে চাই, তাহলে কি করব? আমি প্রথমে নমিনাল স্ট্রেস যেটা ওইটা বের করে নেব। নমিনাল স্ট্রেস কি? ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া। সো এখানে ফোর্স কত ছিল? ওই 10 কিলো নিউটন। এটার এরিয়াটা কি হবে? এই 4 মিলিমিটার ডায়ার জন্য ক্রস সেকশন এরিয়া একটু কমে গেছে। কত কমে গেছে? এই যে 40 - 4 ইনটু থিকনেস। থিকনেসটা এখানে দেখা যাচ্ছে না। তো এটা করার ফলে আমি দেখলাম আমার স্ট্রেস কত হলো? 139 মেগাপাস্কেল। কেমন? এটা হচ্ছে নমিনাল। এবার স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে এই ভ্যালুটা একটু বেড়ে যাবে। কেমন? স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে এই ভ্যালুটা আরেকটু বেড়ে যাবে। এটা বেড়ে যাবে কতটুকু? এটা বের করার জন্য আমার স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা লাগবে। সো এই ফ্যাক্টরটা আমি কোন জায়গা থেকে পাবো? ওই যে যেটা দেখাইলাম তোমাদেরকে একটু আগে, ফিগার A15-1। তো এখানে খেয়াল করে দেখো আমার এখানে কি লাগবে। এই ফ্যাক্টরটা বের করার জন্য লাগবে হচ্ছে D/W। সো D/W কত আমি একটু বের করে নেই। আমার D হচ্ছে 4, W হচ্ছে 40। যদি ভাগ করে দেই 0.1। সো তুমি 0.1 এ যাও, 0.1 এ দেখো KT এর ভ্যালু কত। কত এটা? এটা হচ্ছে 2.6, এটা হচ্ছে 2.8, এর মাঝামাঝি 2.7। 2.7। সো ম্যাক্সিমাম স্ট্রেস কি হবে? নমিনাল স্ট্রেসের সঙ্গে ওই 2.7 যদি আমি গুণ করে দেই, যেটা পাবো ওইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেস। তো স্যার এই বলো। স্যার এই 2.7 ভ্যালুটা তো আসলে গ্রাফ থেকে এক্সাক্ট বের করা যায় না, মানে মোটামুটি একটা গেস করা গেছে। তো স্যার এটা তো এটা এমন না যে তোমাকে এক্সাক্ট 2.7, টা অনেকে যদি বলে স্যার এটা 2.7 এর চেয়ে একটু কম মনে হচ্ছে আমার কাছে, আমি 2.65 দিয়ে দিলাম, বা 2. মানে এমন না যে 2.7ই হতে হবে, এটা কাছাকাছি একটা হতে হবে। কিন্তু যদি তুমি এমন দাও যে 2.6 দিলা, না স্যার তাইলে তো তাইলে ভুল হবে। আবার যদি তুমি 2.9 দাও, তাও ভুল হবে। এর মাঝামাঝি কোন একটা ভ্যালু তুমি গেস করে দিয়ে দিবা। আচ্ছা স্যার ঠিক আছে।
সো দেখো আমার নমিনাল স্ট্রেস হচ্ছে 139, কিন্তু দেখো বেড়ে কত হয়ে গেছে 380, দ্বিগুণের চেয়েও বেড়ে গেছে, মানে আড়াই গুণের চেয়ে 2.7 গুণ হয়ে গেছে। তার মানে বুঝতেছো ব্যাপারটা, এই একটা হোলের কারণে স্ট্রেস আমার কত বেড়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে 4 মিলিমিটার ডায়া হোলের জন্য। এরপর যদি আমি নেক্সট কেসে যাই, নেক্সট কেসটা কি ছিল, ডায়া ছিল 8 মিলিমিটারের জন্য। 8 মিলিমিটারের জন্য সিমিলারলি আমি নমিনাল স্ট্রেসটা বের করব। বের করার জন্য এফ বাই এ, আগে ছিল ডিটা 4, এটা হয়ে যাবে এখন 8। সো এই ক্ষেত্রে নমিনাল স্ট্রেস কত হলো 156 মেগাপাস্কেল। এবার যদি আমি সিমিলার ভাবে আগের মতো করে যদি ওই আগের চার্ট থেকেই আমি স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা বের করতে চাই, এই ক্ষেত্রে আমার দেখতেছি ডি বাই ডাব্লিউ কত বের হয় 0.2, 0.2 তে কত ছিল 2.5 এর মতো। যদি তুমি একটু দেখতে চাও 0.2 এর জন্য, এই যে 0.2 এর জন্য, 0.2 এর জন্য 2.4 এবং 2.6 এর মাঝামাঝি 2.5। চারটা কি দেয়া থাকবে? চারটা তো বইয়ে আছে, দেওয়া থাকবে কেন? এটা তো বইয়ে আছে, দেখাচ্ছে যে ফিগার একটু আগে দেখাইলাম, অ্যাপেন্ডিক্স 15 এ আছে। সো এটা হলো 2.5, 2.5 দিয়ে যদি আমি নমিনাল স্ট্রেসটাকে মাল্টিপ্লাই করি, এটা হয় 390 মেগাপাস্কেল। বুঝতে পারলা এই কেসটা? আগেরটাতে ছিল 380, এবার হয়ে গেল আরো 390। দেখো স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা কমে গেছে, বাট এটা নমিনাল স্ট্রেসটা বেশি ছিল না 156। জি স্যার। ওইটার স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর বেশি ছিল, বাট এবারের কেসে নমিনাল স্ট্রেসটা বেশি, যার কারণে ওভারঅল দেখা যাচ্ছে গুণ করে এইটার হচ্ছে 390 মেগাপাস্কেল আর আগেরটা ছিল 380 মেগাপাস্কেল। কেমন? তাহলে এই দুইটা কেস আমি পেলাম। থার্ড আরেকটা কেস আছে, সেটা কি এই ফিলেট গুলাতেও আমার স্ট্রেস কনসেন্ট্রেশন হবে। কতটুকু হবে এটা বের করবো এখন। সো ফিলেটটা আমার ছিল হচ্ছে 1 মিলিমিটার রেডিয়াসের। এক্ষেত্রে আমার নমিনাল স্ট্রেস কত হবে? নমিনাল স্ট্রেস কি এই সেকশনে হবে নাকি পরের সেকশনে হবে? পরেরটা। কারণ এইটার ক্রস সেকশন তো বেশি, পরেরটাতে ক্রস সেকশন কম না? জি স্যার। দেন পরের ক্রস সেকশনটা নেওয়া হচ্ছে। এটা 34 মিলিমিটার হচ্ছে উইথ, আর থিকনেস হচ্ছে 2 মিলিমিটার। সো এটা যদি আমি ভাগ করে দিই, পাচ্ছি আমি এখানে 147 মেগাপাস্কেল। তাহলে স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে এই নমিনাল স্ট্রেসটা আরেকটু বেশি হবে। এটা বের করার জন্য আমার কি লাগবে? স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর লাগবে। তো আগের চার্ট থেকে তো আর আগের ফিগার থেকে তো আমি আর রিড করতে পারবো না এটা। এবার কি লাগবে? এই কনফিগারেশনের সাথে মিলায় আমাকে দেখতে হবে কোনটা। তো আমি কি করব? অ্যাপেন্ডিক্স 15 এর 5 নম্বর যদি ফিগারে যাই, তাহলে দেখবো এই জিনিসটা আছে। দেখো এটার সাথে এটা মিলে গেছে কিনা। এই যে ফিলেট কন্ডিশন, ইউনিএক্সিয়াল লোডিং, ওকে, মিলাইলাম। এরপর আমাকে কি লাগবে এখান থেকে? আর বাই ডি লাগবে এবং ডি বাই ডি লাগবে। আর বাই ডি মানে এই রেডিয়াস, ফিলেট রেডিয়াস, আর হচ্ছে স্মল ডায়ামিটার থিকনেস যেটা। সো এটা যদি আমি বের করি, ডি বাই ডিটা আসবে হচ্ছে 1.18, আর আর বাই ডিটা আসবে হচ্ছে 0.026। এই দুটা ডাটা থেকে আমি টেবিলে যাব। কিভাবে রিড করব? 0.026 কোন জায়গায় আছে? এরকম কোন জায়গায় না? জি স্যার। তোমরা কি বুঝতে পারতেছো? 0.026 কোন জায়গায় আছে? এরকম একটা জায়গায় আছে। জি স্যার। এরপর আসো, আমাকে কি বলা হয়েছে? উপরে লাগবে হচ্ছে ডি বাই ডি। ডি বাই ডির কত ভ্যালু পাইছি আমি? 1.18। তাহলে এখান থেকে আমি উপরে যাব, গেলাম, এটা হচ্ছে 1.18, মানে আরেকটু উপরে যেতে হবে। ঠিক আছে, সো অনেকটা হচ্ছে এই যে 2.5 বসাইছে এরা ভ্যালু, এটা হচ্ছে 2.2, এর মাঝামাঝি হচ্ছে 2.4, এরা 2.5 বসাইছে। কেমন? এইখান থেকে নিয়ে এই যে 2.5।
সো আমি যদি 2.5 দিয়ে নমিনাল স্ট্রেসকে মাল্টিপ্লাই করে দিই, এটা হয় 368। তাহলে কেস 1 এ কত ছিল? কেস 1 এ স্ট্রেস ছিল হচ্ছে 380, কেস 2 তে হচ্ছে 390, কেস 3 তে হচ্ছে 368। তাহলে এই ক্র্যাক প্রপাগেশনের জন্য বা ক্র্যাক জেনারেট করার জন্য কোন স্টেজটা মানে কোন কেসটা দায়ী হতে পারে? ফার্স্ট ওয়ান নাকি সেকেন্ড ওয়ান নাকি থার্ড ওয়ান? সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ান। তার মানে আমাকে বলা হলো যে তুমি কিভাবে ড্রিল করলে এটা ঠিক থাকবে, ম্যাটেরিয়ালটা ফেল করার চান্স কম থাকবে। তাহলে তুমি কি 390 মেগাপ্যাসকেলে রাখতে চাও নাকি 380? তার মানে তোমাকে কি করতে হবে, ছোট যে ডায়ামিটারটা আছে ওইটাতে রাখতে হবে, বড় ডায়ামিটারে গেলে ফেল করবে। সো কমেন্ট তোমাকে অ্যানসারে কি লিখতে হবে? দ্য ক্র্যাক উইল মোস্ট লাইকলি অকুর উইথ দ্য 8 millimeter hole, next likely would be 4 millimeter hole, and last likely at the fillet. সো তিনটা তোমাকে এখানে ক্রমটা ব্যাখ্যা করতে হবে যে সবচেয়ে বেশি জেনারেট করার চান্স হচ্ছে কেস 2 তে, তারপরে কেস 1, তারপরে কেস 3। বুঝতে পারছো? जी सर, जी सर। স্যার এখানে তো দেখা যাচ্ছে কেটির থেকেও স্যার নমিনাল স্ট্রেসটাই মেইন অনেকটা, যেটা বড় হলে স্ট্রেসটা ম্যাক্সিমাম স্ট্রেসটাও বেড়ে যায়। সো এখানে মনে রাখতে হবে যে সিগমা ম্যাক্সটা ডিপেন্ড করতেছে কেটি এবং সিগমা নট, মানে নমিনাল স্ট্রেস এবং স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর দুইটার উপরই। সো আমি বলতে পারবো না যে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর বেশি হওয়ার কারণে ফেল করবে বা নমিনাল স্ট্রেস বেশি হওয়ার কারণে ফেল করবে, দুইটা মিলে আমাকে দেখতে হবে। রোল নম্বর 5 ইহাম লাবিব নাকি? হ্যাঁ, ইহাম না ইলহাম? রোল নম্বর 5, 5 রোল, 5 রোল 9। রোল নম্বর 113 নাজিম নাকি শুধু 13? রোল নম্বর 13 নাজিম। রোল নম্বর 24 ইয়েস স্যার। 24 আসো। স্যার স্যার ডি বাই ডি এর ভ্যালুটা যদি আরেকবার দেখা দিতেন ভালো হতো। আচ্ছা একটু দাঁড়াও। রোল নম্বর 77 সুজন মিয়া। Yes, sir. সুজন মিয়া, Yes, sir. ওকে। রোল নম্বর 118 মাসুম। Yes, sir. Yes, sir. আচ্ছা বাকি অনেককে দেখতেছি না, এমনিতেই জুম অন করে রাখছি। হ্যাঁ, এখানে একজন বললো যে ডি বাই ডি এর ভ্যালুটা, একটা ডি হচ্ছে লার্জার যে উইথটা ছিল সেটা, লার্জার উইথটা ছিল হচ্ছে 40 আর স্মলার উইথটা ছিল হচ্ছে 34, এই জন্য ডি বাই ডি হচ্ছে 1.18। ডিটা কিন্তু এমন না যে ডায়ামিটার, এখানকার এই ফিগারের ডি এর সাথে তোমরা কনফিউজড হয়ে যাও না, এটা কিন্তু ডায়ামিটার না। সো এই কেসের সাথে দেখো এটা কিন্তু ডায়ামিটার না, আবারও বলতেছি এটা কিন্তু ডিটা ডায়ামিটার না। এরা যে ফিগারে ডি দিছে এটা হলো উইথটা, লার্জার উইথ আর হচ্ছে স্মলার উইথ। কেমন? স্যার গ্রাফ থেকে ভ্যালু নেওয়াটা স্যার। ও, গ্রাফ থেকে ভ্যালু নেওয়াটা। হ্যাঁ, তুমি যদি এখানে দেখো, তুমি প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর যা পাচ্ছ হচ্ছে আর বাই ডি, আর বাই ডি হলো এই জায়গাতে 0.026। এন্ড উপরে তো অনেকগুলা কার্ভ আছে, দেখো প্রত্যেকটা কার্ভ হচ্ছে একটা করে ডি বাই ডি ডিনোট করতেছে। এই ডি বাই ডি হচ্ছে 1.5 এর জন্য, পরেরটা হচ্ছে 1.1 এর জন্য, তারপরটা হচ্ছে 1.05, তারপরটা 1.02।
তোমার ডিভাইডি কত? তোমার ডিভাইডি হচ্ছে 1.18। 1.18 কোন জায়গায়? এই দুটার মাঝামাঝি কোন একটা কার্ভ। জি স্যার। সো এই দুটা মাঝামাঝি কার্ভ ধরলাম যে এরকম, এটা মনে মনে অঙ্কন করে নিবা। এরপর তুমি যাও এখান থেকে উপরে জি স্যার, বুঝতে পারছি এখন। গিয়ে যেখানে সেট করবে ওই জায়গাটা। এইটাকে আমি একটু ইয়া করছি, দেখতে পাচ্ছ কি তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। দেখো আমি এখানে কি করছি, আমি এখানে ফিলেট গুলা রাখছি, তারপর হচ্ছে স্মল ডায়ামিটারের যে ইয়েটা হোলটা এটাও রাখছি, আবার লার্জ ডায়ামিটারের হোল ওইটাও রাখছি, তিনটা একসঙ্গে রাখছি। এরপর আমি যদি স্ট্রেস দেই, আমি এখান থেকে খেয়াল করে দেখবো আসলে কি ঘটনা ঘটে। দেখো তিনটা জিনিসই রাখছি এখানে, আমি তিনটা কেস একসাথে অবজার্ভ করবো আমি। দশ 1000 কিলোনিউটন ছিল, 10, 1, 2, 3। সো আমি ফোর্স আর হচ্ছে ফিক্সড করে ফেললাম। এবার আমি লোড দিলাম। খেয়াল করে দেখো কোন জায়গাতে সবচেয়ে বেশি লাল হয়েছে, সেই জায়গাটা ফেল করার চান্স সবচেয়ে বেশি। এটা এক্স এক্স করে দিন। দুইটা হোলকে যদি পাশাপাশি রেখে দেখো তুমি কোন জায়গায় বেশি লাল হয়েছে। স্যার বড়টাতে স্যার 8 মিলিমিটার। বড়টাতে, তাই না? তো বড়টাতে আমার এখানে বেশি লাল হয়ে গেছে। সো এটা দেখাচ্ছে হচ্ছে 382 মেগাপ্যাসকেলের মতো। আমরা ক্যালকুলেশন করে দেখলাম 390 মনে হয় ম্যাক্সিমাম আসে। সো এখান থেকে আমরা একটা কম্পারেটিভলি দাঁড় করাতে পারতেছি যে এই লার্জার হোলটাতে আমার স্ট্রেস কনসেন্ট্রেশন বেশি হচ্ছে, এইখানে আমার হচ্ছে স্ট্রেসটা বেশি পাচ্ছি আমি, আর স্মলার যে হোলটা আছে এটাতে কম পাচ্ছি আমি। আর এটাতে তো আরো কম, এটাতে তো রেড রিজনে যাইতেই পারেনি, এ দেখা গেল যে গ্রিন থেকে কেবল শিফট করছে ইয়েলোর দিকে আছে, এটাতে বেশি লাল হয়ে গেছে, কম রেড। সো আমি এখান থেকে একটা কম্পারেটিভলি ধারণা পাচ্ছি, কম্পারিজন করতে পারতেছি যে আসলে কোন জায়গাতে ফেল হতে পারে। সো এটা আমরা সিমুলেশন করে দেখতে পারতেছি, আবার ওখানে ম্যাথমেটিক্যালিও করতে পারতেছি। যদি এই একটা অঙ্কই মনে হয় আছে তোমাদের এক্সাম্পলে, আমি এই জন্য একটাই দেখাইলাম আজকে। সো এরকম ম্যাথ এক্সাম্পলে ইয়াতে পাবা, সরি কি বলে, এক্সারসাইজে পাবা তোমরা, বিভিন্ন কনফিগারেশনের জন্য, বিভিন্ন জ্যামিতিক শেপের জন্য। ওগুলো একটু প্র্যাকটিস করবা এবং ওগুলা ডাটা রিড করার জন্য একদম বইয়ের শেষে যাবা, শেষে গিয়ে যে টেবিলগুলো আছে, ফিগারগুলো আছে, ওখান থেকে খুঁজে নিবা। জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আর সিটিটা এমনিতে কখন হইতে পারে? সিটিটা এই ধরো যে চ্যাপ্টারের আর একটা সপ্তাহ লাগবে, হয়তো সামনের সপ্তাহটা লাগবে। সামনের সপ্তাহে স্যার। আচ্ছা, সামনের সপ্তাহটা হয়ে গেলে আমার ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমি তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ সিটি নেব। কেমন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর তোমাদের মধ্যে যারা নাই, এই যে 5 রোল, 13 রোল, 24 রোল, এরকম অনেককে আমি নাম ধরে ডাকলে পাবো না। এরকম যদি করো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা, অ্যাটেন্ডেন্স পাবা না। যেমন আজকে যেমন হচ্ছে আজকে এরা অ্যাটেন্ডেন্স পাবে না,
রোল নম্বর 4 নাহিদ হাসান নীলু। Yes, sir. রোল নম্বর Sir. 5 Asi, sir. ইলহাম লাবিব। আসি স্যার। কইছিলা তুমি এতক্ষণ লাবিব? স্যার ওয়াশরুমে গেছিলাম স্যার। রোল নম্বর 13 24 77 আছে। সো এরকম করে কিন্তু মাঝে মাঝে আমি একটু চেক করবো তোমাদের কি অবস্থা, আসো নাকি সবাই ওয়াশরুমে আসো। স্যার আছি স্যার। ওকে, থ্যাংক ইউ, তোমাদের সাথে আবার দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম।